পাঁচটা জায়গায় এই রুটি রুজির লড়াই, নিজের এলাকাকে সন্ত্রাস মুক্ত করার যে লড়াই, এই লড়াই প্রকৃত অর্থেই পশ্চিমবঙ্গের মাটিতে একটা প্রাসঙ্গিক লড়াই হিসাবেই আমরা মনে করছি। এই কথা তো আমি ভুলতে পারবো না। লড়াই যাই হোক না কেন, আর 15 দিনের মাথায় বাংলার মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের সবচেয়ে বড় উৎসব, তার আবাহন, মহালয়া। আমরা যারা গতর ঘাটায়, আমরা যারা তৈরি করি, আমরা যারা কামাই করি, আমাদের হাত ধরেই সামনের 17 তারিখ সেই বিশ্বকর্মার পুজোর দিন। আমি জানি না, আমি জিজ্ঞাসাও করতে চাই না, হাতে আর কটা দিন আছে? বাড়িতে ছেলে মেয়েকে কথা দেওয়া আছে, তারা হিসেব নিকেশ করে মালিক বলছে, ম্যানেজার বলছে কি পাওনা গন্ডা আছে মেটানো হবে। ম্যানেজার এখনো পর্যন্ত বোনাসের নোটিশ ঝোলায়নি, মালিক ঝোলায়নি, তাদের বোর্ড অফ ডাইরেক্টরস একটি মিটিং হচ্ছে, কত পার্সেন্ট দেবে, কি দেবে, কদিনের কাজের উপরে দেবে, কি ইনসেন্টিভ দেবে, এখনো বুঝতে পারছি না। কদিন অপেক্ষা কর। কাপড়ের দোকানওয়ালা, মুদির দোকানওয়ালা, ছেলে মেয়েকে পড়ায় যে প্রাইভেট টিউটর, সারা বছর ধরে ছেলে মেয়েকে স্কুল নিয়ে গেছে, যে রিক্সা, ভ্যান রিক্সা, টোটো, অটো তাকিয়ে আছে, প্রত্যেকটা পরিবার যাদের গতর দিয়ে, যাদের মাথা দিয়ে, যাদের যত্ন দিয়ে, সেবা দিয়ে, যে মানুষগুলো যাদেরকে টিকিয়ে রেখেছে, সেই বাড়ির পরিচারিকা, তারা আশা নিয়ে বসে আছে। কয়েক লক্ষ কোটি টাকা বাংলার মাটিতে ঘুরবে। অনেক দুঃখ কষ্ট থাকলেও 5-6টা দিন আমরা হাসি মুখে সকলে মিলে আনন্দ করব। তো আমি একবার কি জানতে পারি আপনাদের এখানে চেহারা, চোখের ভাষা দেখে তো মনে হচ্ছে লুটে খাওয়া লোক এখানে একটাও নেই, সব খেটে খাওয়া লোকই আছে, তাই তো? বোনাস পেয়ে গেছেন এরকম কতজন হাত ওঠান তো দেখি। কি হলো? আচ্ছা, বোনাস পাননি, অনুদান তো পেয়েছেন, কতজন পেয়েছেন হাত ওঠান। আরে খুশি করার জন্য সারা বছর গতর দিলেন, খাটলেন, মেহনত করলেন, সে দোকানে হোক, কারখানায় হোক, গুদামে হোক, মাল টেনে লরিতে তুললেন, প্যাকেট করে বাইরে পাঠালেন, এখনো দেয়নি। এই চেহারা দুর্গাপুরে। শ্রদ্ধেয় মাননীয় মলয় বাবু, এসে চেহারা দেখুন, আপনার জেলার চেহারা দেখুন, কলকারখানার চেহারা দেখুন। আপনি আমাদের রাজ্যের সম্মানীয় শ্রমমন্ত্রী। পুজোর আর কটা দিন বাকি আছে, মহালয়ার আর কটা দিন বাকি আছে? কেন? কিসের জন্য? কিভাবে সাহস পাচ্ছে? কোথা থেকে সাহস পাচ্ছে? দেশের পার্লামেন্টে পাশ করা বোনাস আইন, রাজ্য সরকারের সাংবিধানিক দায়িত্ব সেই বোনাস আইনকে সর্বত্র কার্যকরী করা। আপনার জেলায়
পশ্চিমবঙ্গের গর্বের এই শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর, আসানসোল, জামুরিয়া, জানি না আর 5টা এলাকায় যেখানে যেখানে আপনাদের মতো সবাই এক কাছে হবে স্বপ্নের জন্য, আগামী লড়াইয়ের জন্য, সেখানে কি হাল হকিকত হয়ে আছে। চলবে কি করে? রাস্তার পাশে যে ভেন্ডাররা কাপড় নিয়ে বসে আছে, দুটো নিত্য নতুন খাবার জুটিয়ে বসে আছে, যারা ফাস্টফুডের দোকান দেয় তারা তাকিয়ে আছে যে বোনাসটা, এক্স গ্যাসিয়াটা, অনুদানটা অমুক কাজের জায়গায় তমুক জায়গাতে যদি হয়ে যায়, এই এলাকায় বিক্রি বাট্টা বাড়বে, 5 দিন আগে থেকে যদি ব্যবসা করতে পারি, সারা বছরের পরিবার চালানোর জন্য একটা হাঁপ ফেলতে পারবো, কমসে কম যেখান থেকে ধার দেনা নিয়ে রেখেছি সেই ধার দেনাগুলো শোধ করতে পারবো, আগামী দিনে কাঁচা মাল নিতে পারবো। এমনি বোনাস আইন কিসের জন্য? 12 মাসের মাইনে কাজ করব, 13 মাসের টাকা পাবো। এই দেশ, এই স্বাধীন দেশ, এই পার্লামেন্ট তৈরি করেছে। আমি জানি না মোদি, আমি মানি না নরেন্দ্র মোদিকে, এই জন্যই মানি না কারণ তিনি দূরদৃষ্টি সম্পন্ন নেতা নন, ভারতের প্রধানমন্ত্রী নন, যার জন্য গত 3 মাস ধরে তিনি চুপ করে বসে আছেন। ট্রাম্প যখন তাকে ধমকি দিয়েছে, 50% শুল্ক চাপিয়েছে, আজও পর্যন্ত একটা আঙুল তুলতে পারছে না আমেরিকার প্রেসিডেন্টের দিকে। প্রধানমন্ত্রী, ভালো লাগুক খারাপ লাগুক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভালো লাগুক খারাপ লাগুক প্রধানমন্ত্রী নরসিংহ রাও, ভালো লাগুক খারাপ লাগুক প্রধানমন্ত্রী মনমোহন সিং, আমার পছন্দ হোক না পছন্দ হোক প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দন, মানেন না মানেন ভারতবর্ষের অন্যতম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কেউ কোনোদিন এইভাবে নমস্তে ট্রাম্প, একই কথা। আমেরিকার প্রেসিডেন্টকে এনে ভারতবর্ষের মাটিতে আমেরিকার নির্বাচনের আগে নিজের রাজ্য আহমেদাবাদ স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প, আর আজকে তোমার ঘাড়ে 50% শুল্ক চাপিয়েছে। ভারতের যদি স্টিল আমেরিকার মাটিতে ঢোকে, অতিরিক্ত 50% তাকে কাস্টমস দিতে হবে, এক্সাইজ দিতে হবে। চিন্তা নেই? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চিন্তা নেই? ভারতবর্ষের যা জিডিপি, তার 10% টিকে আছে আমেরিকার মাটিতে। আমাদের দেশের তর তাজা ছেলে মেয়েদের যে আইটি সেক্টরে কাজ করছে, তার ক্লায়েন্টের পরিষেবা আমেরিকার বুকে নির্ভর করে আছে। আমাদের দেশের যে সুতো বনে, যে কাপড়ের কলকারখানা, সুরাটে গিয়ে, গুজরাটে গিয়ে, বোম্বাইয়ে গিয়ে যে হুগলি বর্ধমানের সোনা পালিশের কাজ করে, হিরে পালিশ করে, সেইটা ওইখানে রপ্তানি হয়ে আমাদের দেশের জিডিপির 10% হয়। তুমি যাবে কোথায়? খাদে পড়েছে এখন 3 তারিখে, এই সেপ্টেম্বর মাসের 3 তারিখে 40টা বছর ধরে এই সিআইটিউর লাল ঝান্ডা দেশের সমস্ত ট্রেড ইউনিয়নকে এক কাছে করে এই কথাই বলে আসছে যে নয়া উদারবাদী অর্থনীতির নামে, নয়া উদারবাদের নামে যে রাজনীতির পথ ধরছে ভারতবর্ষ, এ পথ ভুল পথ, এ পথ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এ পথ গাড্ডায় ফেলবে। আমেরিকার
দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচনের পর ভারতের দরজা বন্ধ। নয়া উদারবাদের পথে চলা ভারতের রাস্তা বন্ধ। সেপ্টেম্বর মাসের 3 তারিখে 9 জুলাই আপনি যা দাবি করেছিলেন তার 3টে দাবি আদায় হয়ে গেছে। এক, ওষুধের দাম কমাতে হবে। 3 তারিখে মিটিং করে বলে দিয়েছে ওষুধের দাম কমবে। প্যাথোলজি ল্যাবে, হসপিটালে টেস্ট করার জন্য যে যন্ত্রপাতি তার দাম কমাতে হবে। হ্যাঁ, কমবে। 2,500 টাকার নিচের জামা কাপড় যেগুলো আছে তার দাম কমবে। দাম কমবে খাদ্যদ্রব্যের অনেক কিছু বস্তুর। ঠেলায় পড়লে না সবাই বাপ বলে। কার জন্য কমিয়েছে? কার জন্য কমাচ্ছে? বেচবে কোথায়? মালিকরা বেচবে কোথায় মালটা? আমেরিকার প্রেসিডেন্ট নমস্তে ট্রাম্প মোদির সবচেয়ে কাছের বন্ধু। সে তো দুনিয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে বেচলে বেচতে হবে ভারতবাসীদের কাছে। আর ভারতবাসীদের এত ক্রয় ক্ষমতা নেই যে ওই দামে কিনবে। তাহলে দাম কমাও, 28% জিএসটি স্ল্যাব উঠিয়ে দাও, 5% নিয়ে এসো, 18% নিয়ে এসো। 9 জুলাই স্ট্রাইক করতে গিয়ে মার খেয়েছে। কোথায়? এই এলাকার মাননীয় ডিএসপি ক্রাইম সাহেব, মাননীয় অ্যাডিশনাল এসপি প্রচুর ভ্যান খাটিয়েছিলেন না? এটাই তো দাবি ছিল, এটাই তো চেয়েছিলাম। কেন 8খানা স্ল্যাব থাকবে? 5%, 12%, 18%, 28%। এই কলকারখানাগুলো চলতে পারে? ছোট ছোট মালিক যারা, মাঝারি মালিক যারা বাড়ি বেচে, জমি বেচে, এদিক ওদিক থেকে লোন নিয়ে 5 কোটি 10 কোটি টাকা নিয়ে কিছু মেশিন পত্র কিনে একটা কলকারখানা করেছে, 50-60 জনকে শ্রমিককে কাজ দিচ্ছে, কাঁচা মাল অর্ধেক তৈরি করে আর একটা বড় কারখানাতে দিচ্ছে, তাদের উপরে 28%। আর জামনগরে আদানি আম্বানির বিশাল বিশাল রিফাইনারিতে নো ট্যাক্স, নো এক্সাইজ, নো কাস্টম, এমনকি নো টিডিএস। খোলা এই 3 তারিখে বলেছে, লিখেছে। তাহলে এত যে আইটির ক্ষেত্রে কাজের অবস্থা খারাপ হচ্ছে, আশঙ্কার মুখে দাঁড়াচ্ছে, বিভিন্ন বড় বড় ক্ষেত্রে যে কাজ হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এমএ, এমসি, এই যে জায়গাগুলোর মতো কলকারখানা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আবার পুনরুজ্জীবনের রাস্তা নাও। ডিসইনভেস্টমেন্ট। মোদির অফিসাররা মোদিকে ধরছে, নির্মলা সীতারামনের অফিসাররা নির্মলা সীতারামনকে ধরছে, বলছেন তো 6.5% জিডিপি ধাপ করে নেমে যাবে 4.5%-এ। সামাল দিতে পারবেন না। কোন বিদেশি ব্যাংক থেকে, কোন সংস্থা থেকে আপনি লোন নিতে পারবেন না। যে পরিমাণে আপনার বেঞ্চমার্ক নিচে নেমে যাবে, ক্রেডিট নিচে নেমে যাবে, আপনি পয়সা নিতে পারবেন। লাল ঝান্ডাকে গালি দেওয়া না। কোথায় গেছো? হাত মেলাচ্ছ কোথায় গিয়ে? হ্যাঁ, আমেরিকার লাথি খেয়ে এখন হাত মেলাতে যাচ্ছ চীনে গিয়ে, জিনপিং এর হাত ধরছ। হ্যাঁ, ধরো, শেখো। 47 সালে ভারত স্বাধীন হয়েছিল। 2 বছর পরে চীন মুক্ত হয়েছে।
49 সালে। তাহলে আজ কোন নীতিতে কোন পথে চললে পুঁজিবাদের গলা টিপে ধরে নিয়ন্ত্রণ করে মুনাফাখোরদেরকে বন্ধ করে কোন সমাজতান্ত্রিক রাস্তা নিলে আজ চীন হওয়া যায়, আমেরিকার চোখে চোখ রাখে কথা বলা যায়, সেইটা তুমি শেখো। আবার যাও পিকিং এ, সাংহাইয়ে মিট করে এসো, গ্রামের পর গ্রাম তুমি প্রধানমন্ত্রী দল বল নিয়ে ঘুরে এসো। 10,000 কোটি টাকা চীনের সরকার দেবে, খুব খুশি। 5 লক্ষ কোটি টাকা রাস্তাঘাট করতে দেবে, খুব খুশি। লজ্জা লাগে না? 47 সালে স্বাধীন করা দেশ, 1 কেজি চাল, গম, আটা করোনা পিরিয়ডে বিদেশ থেকে আমদানি করতে হয়নি রে। ভারতবর্ষের 45 কোটি কৃষক, আমাদের অন্নদাতা 250 মিলিয়ন কেজি চাল গোডাউনে মজুত রেখেছিল। হ্যাঁ, ধানের দাম পায় না, হ্যাঁ গমের দাম পায় না, হ্যাঁ তিলের দাম পায় না, কিন্তু মাঠ খালি রাখে না। তাদের মাথায় আছে তার বাপ বেটি মা খাবে, তার মাথায় আছে পাড়ার লোক খাবে, তার মাথায় আছে 142 কোটি ভারতবাসী খাবে। গদ্দার নয় রে কৃষকরা, গদ্দার নয় রে ক্ষেত মজুররা। এই কলকারখানা ওই ডিএসপিতে, ওই এএসপিতে। আচ্ছা, কোন হিসাবে তুমি নরেন্দ্র মোদী, তুমি খোঁজ নেবে না? কোল ইন্ডিয়া লিমিটেড তোমাকে বছর ঘুরলে কয়েক হাজার কোটি টাকা ডিভিডেন্ড দিয়ে আসছে। তো ডিভিডেন্ড কে দেয়? যে কোম্পানির লাভ হয়, তাই তো নাকি দাদা? আবার সেই ডিভিডেন্ডের আর একটা আইনি রূপ হচ্ছে বোনাস, শ্রমিকদেরকে দিলে। গভর্নমেন্টের যেহেতু ওখানে ফান্ড ঢালা আছে, গভর্নমেন্টের কোম্পানি গভর্নমেন্টকে দিয়ে আসতে হয়। আমি শ্রমিকরা নেওয়ার সময় যদি 20% চাই, আমাদেরকে বলে কি না, হবে না, 12% নিয়ে কাজ চালাতে হবে। হ্যাঁ, লাভ হয়েছে ঠিকই, কিন্তু অত লাভ হয়নি যে তোদেরকেই সব দেওয়া যাবে, সরকারকে দিতে হবে। তো সরকারকে দেওয়ার আগে, সরকার নেওয়ার আগে খবর নেবে না কোল ইন্ডিয়াতে কত ঠিকা শ্রমিক আছে। এই যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কলকারখানাগুলো সরকারকে যে হাজার হাজার কোটি টাকা বছর করলে ডিভিডেন্ড দিয়ে আসছে ভারত সরকারকে, সে খবর নেবে না যে হ্যাঁ গো, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কত হাজার ঠিকা শ্রমিক বলে কি আছে, তারা মাস গেলে কি মাইনে পায়, তারা কি ভারতবর্ষের আইনে বাঁচার মতো মিনিমাম ওয়েজ যারা স্কিলের কাজ করে স্কিল হিসাবে পায়, যারা সেমি স্কিল হিসাবে পায়, যারা আনস্কিল হিসাবে পায়, তারা কি পিএফ পায়, তাদের কি ইএসআই টাকা কি জমা পড়ে? তুমি খোঁজ নেবে না? তুমি সরকার টাকা নিয়ে নেবে, আর টাকাটা গায়ে গতরে খেটে খুঁটে তারা তৈরি করছে, তাদের প্রাপ্যটা তারা পেল কিনা, আর তুমি তার ম্যানেজিং ডাইরেক্টর সিইও কে ফোন মেরে চিঠি মারছো কি ডিভিডেন্ডের পরিমাণ বাড়াও, টাকা বাড়াও। আমরা এই জায়গাটাতেই লড়াই করতে চাইছি। হ্যাঁ, ভোট, এই খেটে খাওয়া মানুষ ভোটের পথ রাস্তা ঠিক করবে, কিন্তু এখন আমার লড়াই পেটের লড়াই, ভোটের লড়াই। যার যা পছন্দ, যার যা ভাবছ, যে যেমন দেখছো, পরীক্ষা প্রার্থনীয়, পরিবর্তন চাই, হয়ে গেছে। শ্রদ্ধা করি, ভাষাটা ভালো লেগেছে, ওইভাবে বলতে পারিনি, কোনোদিন বলতেও শিখিনি। কলকাতা ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি মাননীয়া অধ্যাপিকা শান্তা দত্ত চেয়ারে বসে বলছেন, ভয়টা না ভাইরাল,
ভাইরাল বোঝেন তো, ওই হয় না যেটা ভাল লাগে, পুরো পুরো ঠেলতে থাকেন, ঠেলতেই থাকেন, ঠেলতেই থাকেন, ঘুম ফুম সব বাদ, একে ঠেলছেন ওকে ঠেলছেন, আপনার ভালো লেগে আছে। আর ভয় যদি একবার পেয়ে বসে না, ও ক্যান্সারের মতো একবারে চারিদিকে ছড়িয়ে যাবে, আর দাঁড়াতেই পারবেন না, আর ভাবতেই পারবেন না। আমি জানি না ওখানকার ক্যালকাটা ইউনিভার্সিটি সিন্ডিকেটে কারা কি রাজনীতির কি মতাদর্শের কি ভাবনা চিন্তার জানি না, কিন্তু 17 জন সিন্ডিকেট মেম্বার যে যেখান থেকে আসুন না কেন সবাই একসাথে বলে দিলেন কি তৃণমূল ছাত্র পরিষদের সেই দিন জন্মদিন, সেই বলে কলকাতা ইউনিভার্সিটির 170টা কলেজের পরীক্ষার তারিখ পিছাবে না। বললেন শুধু না, দাঁড়িয়ে থাকলেন, এবং সেই অনুযায়ী পরীক্ষা হবে। কি আমরা পারবো না? যে যেখানে আছি, যে বুথে আছি, যে কলকারখানায় আছি, রং চোখের কাছ থেকে সরিয়ে দিই। আজ যে শ্রমিকটা, আজ যে বন্ধুটা 11 বছর 15 বছর তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরছে, সে 25 বছর 30 বছর লাল ঝান্ডা নিয়ে ঘুরেছে, তার বাপ ঘুরেছে, তার দাদু ঘুরেছে, তার মামা ঘুরেছে, সে খেটে খাওয়া ঘরের বেটা। আজ যদি 15 বছর ভুল পথে হাঁটছে, তাকে কাছে টেনে নেওয়া যাবে না? তার সাথে কথা বলা যাবে না? কলকারখানায় শ্রমিকরা এক হতে পারবে না? মালিকদের এই অন্যায়, মালিকদের এই অত্যাচার, মালিকদের এই দমন পীড়ন শোষণ এই জায়গায় গিয়ে পৌঁছাবে? হ্যাঁ, ভাবনায় পারাক থাকবে, ম্যানেজারের সামনে বসে ও একরকম কথা বলেছে, ও একরকম কথা বলেছে, চল আজকের মিটিং থাক, রাখ, চল আমরা ক্যান্টিনে বসে আবার নিজেদের ঝগড়া করব, ফয়সালা করব, তারপরে একসাথে আসব। কি করা যায় না? যাবে না? আমি এইখানে দাঁড়িয়ে আনন্দ পাবো দুর্গাপুর স্টিল ফ্যাক্টরিতে যখন তৃণমূলের ঠিকা শ্রমিক ইউনিয়নের শ্রমিকের লড়াই হবে, আমি সিআইটিউ রাজ্য সাধারণ সম্পাদক, আমি আনন্দ পেতে পারি। তারাও তো শ্রমিক, তারা কেন নিজেরা লড়াই করছে? কোন লিডার তাদেরকে ভুল পথে চালিত করছে? কে তাদেরকে এই বিভ্রান্তির পথে ঠেলে দিয়ে ওখানকার মালিকদেরকে, ওখানকার যারা আধিকারিক তাদের ক্ষমতা বাড়াচ্ছে? দুর্গাপুরে এনএমসির বন্ধ, চোখে জল ফেলতে ফেলতে যেখান থেকে ভিআরএস নিয়ে গেছে, আমার সিনিয়র, আমার ব্যাচের, আমার জুনিয়র অনেক ইঞ্জিনিয়ার, সরকার পাশে দাঁড়ায়নি এমএমসি কে দাঁড় করানোর জন্য। কেউ দুর্গাপুর ছাড়বেন না, কেউ আসানসোল ছাড়বেন না, কেউ কলকারখানা ছাড়বেন না। আপনাদের স্বপ্ন, আপনাদের ন্যায্য। ভারতবর্ষের অর্থনীতির ক্ষমতা আছে, ভারতবর্ষের উঠতি বয়সী ছেলে মেয়েদের ক্ষমতা আছে। হ্যাঁ, পিছন দিকেও তাকাতে হয়, তাকিয়েছিলাম যখন টাটা কনসালটেন্সি সার্ভিসের সামনে দাঁড়িয়ে ছোট্ট দুটো মাইক বেঁধে, লাল ঝান্ডা বেঁধে দাঁড়িয়েছিলাম, ওখানে কথা বলছিলাম। ব্যাচ পরে, টাই পরে, বেল্ট পরে, তোর তাজা উঠতি বয়সী ঝকঝকে ছেলে মেয়েগুলো সামনে এসে দাঁড়িয়ে, মিটিংয়ে দাঁড়ানো যাবে না, আশপাশে দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, শুনছে কথা। 25 বছর আগে, 30 বছর আগে ভেবেছিলাম কত বড় অন্যায় করেছি। কেন আইটি সেক্টরে ইউনিয়ন করার অধিকার দিইনি? কেন ভাবিনি? তাহলে আজকের এই ছেলে মেয়েগুলোকে কর্মস্থলে অপমানিত হয়ে ওই মেয়েগুলোকে ওয়াশরুমে ঢুকে গোঙাতে গোঙাতে কাঁদতে হতো না। আজকে ওই ছেলে মেয়েগুলোকে আধিকারিকদের হাতে, ম্যানেজারদের হাতে অপমানিত হতে হতে, মর্যাদা খুঁজতে খুঁজতে বাড়ি যাওয়ার পথে ফাঁকা রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে একা একা সিগারেট খেতে খেতে কাঁদতে হতো না।
তারা এসে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা ইউনিয়ন করতে পারি না? কেন পারবেন না? ইউনিয়ন করা মানেটা কি? সংবিধান বলছে অ্যাসোসিয়েশন করা, ইউনিয়ন করা আপনার অধিকার। কি রঙের করবেন, কি নাম দেবেন আপনাদের ব্যাপার, কিন্তু সংগঠিত হন। আপনি তো ইএমআই নেওয়া ঘর ছেড়ে 8 বছরের বাচ্চাকে নিয়ে রাস্তায় দাঁড়াতে পারবেন না। আপনার এডুকেশন লোন 22 লাখ টাকা এখনো শোধ হয়নি। আপনি চাকরি ছাড়তে পারবেন না। অনেক অমর্যাদা আপনাদের উপরে করবে, অনেক অপমান করবে। 8 ঘন্টার কাজকে করোনা পিরিয়ডে 12 ঘন্টা নিয়ে গেছে। 12 ঘন্টার কাজকে 14 ঘন্টায় নিয়ে যাবে। শ্রমকোড নরেন্দ্র মোদী ঝুলিয়ে রেখেছে। কেন করবেন? ইউনিয়ন করুন। সত্ত্বেও মাননীয় শ্রমমন্ত্রী 12ই আগস্ট ফোন করলেন। এক আধিকারিক ফোন করেছিলেন, কি না নাইট শিফটে পশ্চিমবঙ্গে মেয়েদের কাজ হবে সেই ব্যাপারে রাজ্যের শ্রম দপ্তর মিটিং ডাকছে, ইউনিয়নগুলোর মতামত চায়। ফোন ধরলাম, কথা বললাম, জিয়া সাহেব একটু আসেন না, আপনাদের মতামত দরকার, সিআইটুর মতামত দরকার। আর নাইট শিফটে পশ্চিমবঙ্গের মাটিতে মেয়েরা কাজ করবে? আজকে 12ই আগস্ট, 14ই আগস্ট রাত দখল। হ্যাঁ করবে। বাংলার মেয়েরা রাত দখল করেছে। উপযুক্ত নিরাপত্তা, উপযুক্ত মর্যাদা, উপযুক্ত ব্যবস্থাপনা যদি করা হয়, আজকের বাংলার মেয়েরাও নাইট শিফটে কাজ করবে। কিন্তু এই সরকারের আমলে ভরসা পাবে না। আপনি আসেন না, কথা বলি, আলোচনা করি কিভাবে কি করা যায়। বেশ কিছু কোম্পানি দরখাস্ত করেছে সরকারের কাছে নাইট শিফট চালানোর। এই পুজোর সময় নালে তাদের ব্যবসা পশ্চিমবঙ্গ থেকে সরে যাবে। সত্যিই তো চিন্তার কথা। আমি বললাম, হ্যাঁ আমি ভেবে রেখেছি যাবে। কে আসবে? মেয়ে নেতৃত্ব হয়ে যাবে। না না আপনি আসুন, আপনি আসুন। না না, ওই আইটি সেক্টরের তানিয়ায় যাবে। ওই আইটি সেক্টর থেকে 2টি মেয়ে যাবে। আপনিও আসুন না। আর না, আমার যথেষ্ট নিরাপত্তা। আপনি জেলখানায় ঢোকালেও আমি নিরাপদ, আর আপনি বাইরে রাখলেও আমি নিরাপদ, আপনি পুলিশ দিয়ে ঘিরে ধরলেও আমি জিয়াউল আলম নিরাপদ। কারণ আমি মানুষের মাঝে আছি। লুটে খাওয়ার রাস্তা তো আমাকে কেউ শেখায়নি। সেই পার্টি তো এই পার্টি না, সেই ইউনিয়ন তো এই ইউনিয়ন না। ফলে ভয়ও নেই, ডরও নেই, সব জায়গাতেই নিরাপদ। আপনারাও সবাই সব জায়গাতে নিরাপদ। কারণ প্রথমেই বলেছেন লুটে খাওয়া কেউ এখানে নেই, তাই তো? ফলে গেল, কথা বলল। পরে এক আধিকারিক ফোন করেছে। এই সামনে আমার সব বন্ধুরা বসে আছে, কমরেডরা, মহিলারা বসে আছে, তাই ভাবছিলাম। এক আধিকারিক ফোন করে বলছে, আচ্ছা যে 2টো মেয়ে পাঠিয়েছিলেন খুব জ্ঞান রাখে তো, বুঝে শুনে কথা বলে তো। শিখুন না, ওদের কাছ থেকে শিখুন না। সব সময় যারা লুটে লুটে খায় মেয়েদের ব্যাপারে ওই সব তরতাজা মরদ গুলো গিয়ে কেন কথা বলবে? মেয়েদেরকে দেখুন না। নাইট শিফটে মেয়েরা কাজ করবে, কি কি ব্যবস্থাপনা করলে মেয়েরাই বলবে। তো দেখুন, আরে পশ্চিমবঙ্গে তো একটা উদাহরণ আইসিডিএস, আশা, মিড ডে মিল, শহর এলাকায় আরো নতুন ধরনের স্বাস্থ্যকর্মী সব কাজ করছে। বহু জায়গায় ছেলেদের হাত থেকে টোটো মেয়েরা নিয়ে নিচ্ছে, ছেলেরা ভিন রাজ্যে কাজে চলে যাচ্ছে। নিরাপত্তার একটা ব্যবস্থা হবে না? এই প্রকল্প কর্মীদেরকে সম্মানজনক জায়গায় তোলা যাবে না? বাংলার মাটি থেকে, ভারতের মাটি থেকে এই প্রকল্প কর্মীরাই তো কি বলে পোলিও, তাই তো, পোলিও মুক্ত করেছে। হসপিটালে ডেলিভারি 100% গ্যারান্টি করে দিয়েছে। কোন রেজিস্ট্যান্স ড্রাগ
1-2% দাঁড়িয়ে আছে টিভি। বাড়িতে গিয়ে টিভির পেশেন্টদেরকে খুঁজে খাজে ওষুধ খাইয়ে আসছে। এরা সরকারি কর্মী না তো কে সরকারি কর্মী? ওই গাড়ি নিয়ে পোঁপো করে ঘুরে বেড়াচ্ছে যে ডাক্তারটা বিএমওইচ নাম করে, ও কি করছে নাকি এই কাজ? এ যারা করছে তাদেরকে আপনি সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেবেন না? লড়াইটা এইখানে, লড়াইটা মর্যাদা, কে ঠিকানা আমি বুঝি না। অনেক জায়গায় বলে ঠিকা, পার্মানেন্ট। কে? ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত কন্ট্রাক্টে আছে। কি কন্ট্রাক্টে নেই? তাই তো নাকি? 5 বছর না ক বছরের কন্ট্রাক্টে আছে তো? হ্যাঁ, কদিনের মাইনে পান এখানে যারা পার্মানেন্ট আছেন? হাত তোলেন তো, কদিনের মাইনে পান মাসে? কেউ বলেন না। আরে মিটিং মানে জনসভা মানে কি খালি আমি বলে যাব নাকি? হ্যাঁ, কদিনের মাইনে পান মাসে? হ্যাঁ, ঘন্টা পান। পৃথিবীর কেউ 30 দিনের মাইনে পায় না, 26 দিনেরই মাইনে পায়। কাজ করলে টাকা পায়, 30 দিন গেলে দেয় বলে আপনার মনে হয় 30 দিনের পাচ্ছে। বলে সবাই আমরা ঠিকা, ঠিকাকে ছোট চোখে দেখবেন না, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে ছোট চোখে দেখবেন না। পার্মানেন্ট ঠিকা এক হয়ে লড়াই ওঠান, কলকারখানার চেহারা পাল্টে যাবে, কাজের গতি বাড়বে। আর আমি চেঁচাতে পারবো না। আপনাদের সবাইকে অভিনন্দন, সালাম, লাল সেলাম, ইনকলাব।